জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই হেডলাইন্স। শেষ বাণিজ্য সম্মেলন, বাংলায় কত কোটির বিনিয়োগের প্রস্তাব এলো, জানালেন মমতা। শুভেন্দুগড়ে মুখ থুবড়ে পড়ল বিজেপি, জয় জয়কার তৃণমূলের। সব দোষ হাসিনার, মুখ বন্ধ করে দিক ভারত। ধানমন্ডির বাড়ি গড়িয়ে দেওয়ার পেছনে যুক্তি খাড়া করল ইউনূস সরকার। সঞ্চয়ের যাবজ্জীবনী বহাল থাকবে নাকি ফাঁসি, শুক্রবার রায় জানাবে হাইকোর্ট। আর্যিকর মামলায় মুখে হাসি ফুটল সন্দীপ ঘোষের, হাইকোর্ট যা বলল চাপে পড়ে গেল সিবিআই। আনন্দপুরে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার বারুইপুরের খালি। প্রতিদিনের বাছাই করা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবরে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাষণের শুরুতেই সমস্ত বিনিয়োগকারী ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। এবারে অষ্টম বাণিজ্য সম্মেলন দারুণ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানান মমতা। 20টি দেশ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করেছে বলে জানান মমতা। কত টাকার বিনিয়োগ এলো তাও জানালেন মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। মমতা জানান 5,000-এরও বেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশগ্রহণ করে। সব মিলিয়ে রাজ্যের সঙ্গে বিনিয়োগকারীদের মোট 212টি মৌ স্বাক্ষর হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাণিজ্য সম্মেলনে 215টি প্রদর্শনী স্টলের আয়োজন করা হয়েছে। অতিথির দেশ ও বাংলাকে আমন্ত্রণ জানিয়েছে বলে মন্তব্য মমতার। বিগত 7টি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট 19 লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছিল। তার মধ্যে 13 লক্ষ কোটির কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মমতা। বাকি 6 লক্ষ কোটির প্রকল্পের কাজ চলছে বলে দাবি মমতা। তাঁর কথায়, প্রথম দিনে ঠিক কত টাকার প্রস্তাব এসেছে তা এখনো স্পষ্ট করে বলতে পারছি না, তবে আনন্দের সঙ্গে জানাচ্ছি বিজিবিএসএ 4,40,595 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি আমরা। রাজ্যে 1.72 কোটি মানুষ দরিদ্র সীমার বাইরে এসেছেন বলে দাবি মমতার। উত্তর 24 পরগনা অশোকনগরে 50 একর জমি ওএনজিসিকে দেওয়া হয়েছে। মমতা জানান, মুকেশ আম্বানি নিজেই বলেছেন 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবেন। মুকেশজিও সজ্জন জিন্দালের সঙ্গে পৃথকভাবে আমরা কথা হয়েছে। সজ্জন জিলদান আরও একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের কথা জানিয়েছেন। অন্ডাল বিমানবন্দর উন্নয়নে আগ্রহ রয়েছে তাদের। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, রাজ্যে ফের একবার বাংলার মসনদ দখলে লড়াইয়ে নেমে পড়বে তৃণমূল, বিজেপি সহ রাজ্যের সকল রাজনৈতিক দল। তার আগে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড় থেকে সামনে আসছে বড় খবর। সেখানে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্ম সেবের। পূর্ব মেদিনীপুর এগরার আলমগীর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল। 12 আসনের লড়াইয়ে প্রত্যেকটি জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2টি আসনে জিতেছিল তৃণমূল মনোনীত প্রতিনিধিরা। এরপর নির্বাচনে বাকি 10টি আসনেও জয়লাভ করে তারা। জানা যাচ্ছে, দিন সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় আলমগীর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট শুরু হয়েছিল। মোট আসন সংখ্যা 12টি, ভোটারের সংখ্যা 393। এর মধ্যে 380টি ভোট পড়েছে। বিকেল হতে না হতেই জানা যায় প্রত্যেকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে পরপর সমবায় নির্বাচনে বিজেপির এই ব্যর্থতা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগেও বেশ কয়েকটি সমবায় ভোটে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। এবার খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে পরাজয়ের সম্মুখীন হতে হলো তাদের। খাতাই খুলতে পারল না বিজেপি। জানা যাচ্ছে, এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার ভোটে জয়ের মুখ দেখতে পারেনি পদ্ম সেবের। এর আগে বা পরে সকল ভোটেই তাদের পরাজিত হতে হয়েছে। যদিও বিজেপি এই হার মানতে চায়নি বলে খবর। অন্যদিকে জেঠথান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি এই প্রসঙ্গে বলেন, এই জয় থেকে প্রমাণ হয় যে মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে, উন্নয়নের সঙ্গে রয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। বঙ্গবন্ধু বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার পর এমনই বিবৃতি দেওয়া হলো মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে। বাংলাদেশ সরকারের দাবি, জুলাই অভ্যুত্থান নিয়ে ভারতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করছেন উস্কানিমূলক, আর তার জেরে গভীর ক্রোধ তৈরি হয়েছে বলে বিবৃতিতে দাবি বাংলাদেশের। ধানমন্ডির ওই 32 নম্বর বাড়ি থেকে মুক্তির যুদ্ধের ডাক দিয়েছিলেন মুজিবুর রহমান। ওই বাড়িতে মুজিবের গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। পরতে পরতে জড়িয়ে বাংলাদেশের ইতিহাস। সেই বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন বুলডোজার এনে গড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি সামনে আসার 24 ঘন্টা পর বিবৃতি দিল ইউনূস সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, গত 6 মাসে ওই বাড়িতে কোনো রকমে আক্রমণ হয়নি, কিন্তু হাসিনার বক্তব্যের জন্য নাকি এই ঘটনা ঘটল।
বিবৃতিতে দাবি করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছে তাদের শেখ হাসিনা অপমান করেছেন, গণ অভ্যুত্থানকে অবমাননা করেছেন। শেখ হাসিনা সম্পর্কে ইউনূস সরকার বলেছে, তিনি নাকি ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন এখনও সেই হুমকি ধমকি সুরেই কথা বলছেন। সেই কারণেই এই অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ সরকারের। বঙ্গবন্ধু বাড়ি ভাঙা আটকাতে গিয়ে কিভাবে বাংলাদেশের রাস্তায় হেনস্থা অত্যাচারের শিকার হতে হচ্ছে সেই ছবি ইতিমধ্যে সামনে এসেছে। ছাড় পাচ্ছেন না মহিলারাও। তবে বাংলাদেশ সরকার দাবি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা চলছে। আরজিকরে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। একই দাবিতে আদালতে গেছে সিবিআই। একই সঙ্গে রাজ্যের এহেন আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ওই মামলার চূড়ান্ত রায় দেবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত বছরের 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ধর্ষণ করে খুন করা হয়েছিল হাসপাতালেরই তরুণী চিকিৎসককে। মূল ঘটনার 5 মাস 9 দিন পর গত 20 জানুয়ারি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য ও সিবিআই। ওই মামলাতেই শুক্রবার চূড়ান্ত রায় দেবে আদালত। আরজিকর দুর্নীতি মামলায় নয়া মোড়, সিবিআই এর চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে কিছুটা স্বস্তিতে সন্দীপ ঘোষরা। বুধবার একক বেঞ্চে হারার পর ডিভিশন বেঞ্চে আবেদন করে সন্দীপ ঘোষরা। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে বিচার প্রক্রিয়ার সময় চেয়ে আবেদন করেন তারা। ডিভিশন বেঞ্চে মামলা গ্রহণ করে সন্দীপ ঘোষদের। শুক্রবার সকাল 10টা 30 সন্দীপ ঘোষদের আবেদনের শুনানি। তাড়াহুড়োয় বিচারককে কবরে পাঠানোর মতো পরিস্থিতি আমরা চাই না। 1 ফেব্রুয়ারি নথি দেওয়া হয়েছে অভিযুক্তদের, আর 4 ফেব্রুয়ারি চার্জ ফ্রেম কেন? আইন কি তাই বলছে? 60 দিন আইন অনুযায়ী পাওয়ার কথা, এটা ঠিক, কিন্তু আদালত চায় না। বিচারের দীর্ঘসূত্রিতা প্রয়োজনে ডিভিশন বেঞ্চ পুরো সিবিআই আদালতের বিচার প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে। 14 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া চার্জ ফ্রেম এবং ডিসচার্জ আবেদন সম্পূর্ণ হতে পারে। সেক্ষেত্রে মামলা 3 সপ্তাহ ধরে রাখবে এই আদালত। এমনই মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি। বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের আরও মন্তব্য, সিবিআই এসে বলুক কবে তারা চার্জ ফ্রেম করবে, আর মামলা থেকে নিষ্কৃতি অব্যাহতির চেয়ে আবেদন করার আইনি অধিকারও রয়েছে অভিযুক্তদের। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সহ একাধিক নাম রয়েছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল 7 দিনের মধ্যে এই মামলার চার্জ গঠন করতে হবে সিবিআইকে। বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে চার্জ গঠনের প্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন সন্দীপরা। সিঙ্গেল বেঞ্চের পরপর দুবার সেই আর্জি খারিজ হওয়ার পর বৃহস্পতিবার মামলা যায় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে। তারা সিবিআই এর চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। গত 1 ফেব্রুয়ারি নথি দিয়েছিল সিবিআই। 3 দিনের মধ্যে তারা চার্জ গঠন করতে চাইলো কেন? প্রশ্ন তোলে আদালত। আনন্দপুর থেকে নিখোঁজ ব্যবসায়ী শানু রামের মৃতদেহ শনাক্ত করল পরিবার। বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে নিয়ে দেহ শনাক্ত করেন শানুর স্ত্রীর দাদা। শনাক্তকরণের সময় উপস্থিত ছিল বারুইপুর ও আনন্দপুর থানার পুলিশ। 31 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শানু রাম, বয়স 28। পরিবারের তরফে ওই দিনই নিখোঁজের ডায়েরি করা হয় থানায়। পুলিশ জানায় বারুইপুরে কাটাখাল থেকে উদ্ধার হয় ওই ব্যবসায়ীর দেহ। ব্যবসায়ী পরিবারের অভিযোগ, শানুকে খুন করে কাটাখালের দেহ ফেলে দেওয়া হয়। নিখোঁজের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গত 31 জানুয়ারি তারিখ অনুপ মণ্ডল নামে একজনের সঙ্গে ছিলেন শানু। পরে তদন্তে উঠে আসে ওই অনুপের শানু খুনে প্রধান মাথা। পুলিশ তদন্তে আরও জানতে পারে শানুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অমিত লস্কর নামে সোনারপুরের একজনের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা পাঠানো হয়েছে। অমিতকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। অমিতই পুলিশকে জানান অনুপ মণ্ডল ও দীপ হালদার নামে 2 যুবক ওই টাকা পাঠান। অনুপকে গ্রেফতার করে জেরা শুরু করে পুলিশ। পুলিশের দাবির জেরায় খুনের কথা কবুল করে অনুপ। এই ঘটনায় এখন অবধি 5 জন গ্রেফতার হয়েছে। অনুপ ছাড়াও ধৃতদের তালিকায় আছে দীপ হালদার, খোকন বৈদ্য, প্রদীপ নরাবন, রঞ্জি নয়াবন। বৃহস্পতিবার দেহ শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়েন শানুর স্ত্রী স্বপ্না কুমারী। গত বছরের জুন মাসে তাদের বিয়ে হয়। ওই মহিলা জানান 31 জানুয়ারি রাত 8টা নাগাদ স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। স্বামী জানিয়েছিলেন কেউ তাকে মারধর করেছে। এরপর তার ফোন
বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেও শানুকে ফোনে পাওয়া যায়নি।